নমস্কার, আমি নন্দিনী। আজকের গল্প সত্যজিৎ রায়ের বিষফুল। ওদিকে যাবেন না বাবু। জগন্ময়বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটাও উনি টের পাননি, তার ফলেই এই চমকানি। এবার দেখলেন তার ডান হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে একটা 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরাকাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে, অকাট মূর্খ হলে অমন চাহনি হয় না। কোন কোন দিকে যাব না? জগন্ময়বাবু প্রশ্ন করলেন। ওই দিকে। অর্থাৎ জগন্ময়বাবু তার হাঁটার পথে একবারটি থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন যাব না কেন? কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখেই জগন্ময়বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত বিশেক দূরে একটা ঢিপি, তার ওপরে ওই একটি মাত্র গাছ। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তা আর নেই। এ গাছটি কোমর অবধি উঁচু, তেকোনো ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবুর অবাক লাগছিল এই কারণেই যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়ে হাঁটা সত্ত্বেও এই ঢিবি আর ওই গাছ তার চোখে পড়েনি। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথেই রেখে চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনও সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে। কি নাম তোর? জগন্ময়বাবু জিজ্ঞাসা করলেন। ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পেছন পেছন আসছিলি কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময়বাবু দেখলেন যেদিকে ঢিবি সেই দিকেই আরও সিকিমাইলটাক দূরে বাঁশবনের লাগোয়া খাপড়ার ছাউনি দেওয়া কুঠির। জগন্ময়বাবুর আবার চাইলেন ছেলেটির দিকে। আরও 2-1টা প্রশ্ন করতে হয়। সে ফস করে যেচে তাকে এভাবে নিষেধ করবে কেন? গাছের নাম কি? জানি না। বিষ আছে জানলি কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি কি করে মরে যায়? গাছে বসলে না ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে কত কাছে? 4 হাত 5 হাত। তুই তো খুব গোপ্পে দেখছি। নাকি গাঁজা ধরেছিস এই বয়সে? তোর মাস্টারকে জিজ্ঞেস করিস স্কুলে। ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এইখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি। আমার শরীর খারাপ, বুঝেছিস? ওরকম গুলটুল মারিস নি। এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি। ওরকম হয় না। এদেশের না, সাহেব এসেছিল। ছেলেটা দেখছি নাছোড়বান্দা, বিশ্বাস করবার জন্য বদ্ধপরিকর। কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসেছিল? যেবার খরা হলো তার আগের বার। কি নাম? নাম জানি না। লাল মুখ, কটা চুল। সে এসে এই ঢিবির ওপর পুঁতে দিয়ে গেছে গাছ? জানি না। তবে সাহেব যাওয়ার পরেই গাছ হলো। হই যে বন, ওইখানে ঘুরতো হাতে কাচ নিয়ে। বটানিস্ট হবে। জগন্ময়বাবু ভাবলেন, ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না। ছেলেটি আবার আঙ্গুল দিয়ে দেখালো। ওই ঢিবিটার পাশে, ওই যে পাথরটা তার ঠিক ডান পাশে। জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। কি ওটা? সাপ। সাপ? সাপ ছিল, এখন হাড়, মরে গেছে। চিতি সাপ। বিষের দম ছাড়ে এই ফুল। জগন্ময়বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটা দেখলেন দূরবীনের ভেতর দিয়ে। যত সরল মনে হচ্ছিল তত নয়, কোনো রঙটাই সরল নয়। হলদের মধ্যে বেগুনির ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময়বাবু।
এটাও সরীসৃপ, তবে এটার পা আছে 4টে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু। এটা গত 2-1 দিনের মধ্যে মরেছে। তাই এরা সব 8 দিনে শিয়ানো হয়ে যায়নি? এখনো আসে আর মরে? রোজ মরে 1-2। কই, অত তো দেখছি না, মাত্র 2। ঢিবির পেছনে আছে। বেশি মরলে পরে বাস দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে? আমার বাবা। আমিও। তা বাস দিয়ে গাছে ঘা মেরে ওটাকেও সাবার করে দিস না কেন? তাহলেই তো আপদ চুকে যায়, আবার গজায়। কি বলিস? পুড়িয়ে দিলেও আবার গজায়? জগন্ময়বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি। এখনও মনে সন্দেহ রয়ে গেছে। যেটুকু হয়েছে তার কারণ একবার কোনো বইয়ে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে যার এখনও রহস্য অগোচরে রয়ে গেছে। আরও আছে এই গাছ। আছে? কোথায়? ওই বনে আছে, কাছাকাছির মধ্যে এই একটাই। আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময়বাবুর। এটার আশাই করেননি তিনি। ফিরে গিয়ে আপিসে বলার মতো গল্প হলো একটা, বিষ ফুল। গাছের নিঃশ্বাসে বিষ। ওই দুটো প্রাণী মৃত না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এই ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে 1 এপ্রিলে। গায়ে দেশে যে এমন জিনিস হয় না সেটা চিরকালই শহরের মানুষ বাস করেও বেশ ভালো বুঝতে পেরেছেন জগন্ময়বাবু। আর এটাও বুঝলেন যে তার 42 বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠঝুমরিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডালটনগঞ্জ, তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকেই একটি হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময়বাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনাশোনা সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করেনি, এত টাকা কার জন্য পুষে রাখছো? একটু খরচ করো। আমাদের পেছনে না করবে তো অন্তত নিজের পেছনেই করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাক্ষুব্ধ মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাওয়ার পর 4র্থ দিন জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনো দিনই মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা খুলেও দেখেননি, যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহলবশত। ডাক্তার নন্দী বলেছেন হাঁপানির টানটা এই টাকা পাওয়ার পর থেকেই। তা হতে পারে। জগন্ময়বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তনও দেখা দিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাতখোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের ওপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 44 টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মদ বদলে 27 টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গায় অমুক হোটেলে অমুক ট্যুরিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্ময়বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডালটনগঞ্জে বোনের কাছে যাওয়াই স্থির করেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা। কিন্তু 2 ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠঝুমরিতে মুর সাহেবের বাংলোটার খোঁজ করে দেখুন না।
বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস চারেক হলো মারা গেছেন, তবে গিন্নি আছেন, এখানেই থাকেন। ওরা ভাড়া দেন ওদের বাংলো, এটা আমি জানি। বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবুও বলেছিলেন, এ দিকটা তো আমার স্বামীই দেখতেন। ওর কয়েকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমার দিতে আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না। ভেরি সরি। তার প্রয়োজনও হবে না। 3 দিন ডালটনগঞ্জে থেকে সেই সবে 3 দিন হলো গত শুক্রবার জগন্ময়বাবু মুর সাহেবের বাংলোতে এসে উঠেছেন, আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর আর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বাড়ি কল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সব সময় কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন কাঠঝুমড়িতে এসে। মুর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্ময়বাবুর মনটা ভালো হয়ে গিয়েছিল। দূরে পেছনে পাহাড়ের লাইন, তারপরে এগিয়ে এলো প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় ঢিলা, আর আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ পেছন দিয়ে দাঁড়িয়ে আছে, চিমনি আর টালির ছাদওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মুর সাহেবের বাংলো। সেই বাংলার বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে ঘরগুলোর ছিমছাম চেহারা, আসবাবের পরিপাটি, জানলা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা নয়। এখানে এসেই জগন্ময়বাবু তার দিনের রুটিন ঠিক করে নিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ, খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসে তিনি বোনের বাড়ি থেকে তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা। বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ, রাত্রে 8:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বনোয়ারিকে জিজ্ঞেস করলেন বিষফুলের কথা। অবশ্যই প্রথমেই ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা তৈরি করে নিলেন। ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু। ভিকুয়া কা লড়কা? ভিকুয়াকে? চৌকিদার বলল, ভিকুয়া কাঠের মজুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে, ওই কাঠঝুমড়িতেই সেখানে কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে একরকম ফুলের গাছ আছে, সে গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়, জানো? হ্যাঁ বাবু। কথাটা সত্যি? মর जाता है, সাপ, চুয়া, বিচ্ছু, উচ্ছু সব মর जाता है। বনোয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর 3 আগে। এটা কি, কথাটা কি সত্যি? বনোয়ারিকে ফিরে এলে পর জিজ্ঞাসা করলেন জগন্ময়বাবু। বনোয়ারি বলল, সাহেব এসে থেকেছে এখানে। এককালে মুর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কিনা তা বনোয়ারির মনে নেই। জগন্ময়বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2। রেল স্টেশনেও সেখানেই। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। 2 জন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ।
বললেন আগেও এসেছেন কাঠঝুমরি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক। বয়স 30-35-এর বেশি নয়। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমরিতে তো থাকবার জায়গা নেই। চৌধুরী কোম্পানির কারুর সঙ্গে চেনা আছে বুঝি? আগে না, আমি উঠেছি মূর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা? জগন্মাইবাবু বললেন, যে গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবেন না। দেখে তো বুড়ো বলেই মনে হয়। হে হে। আমি মশাই সেন্ট শহরে বড়জোর আম, জাম, কলা, নারকেল আর বট অশ্বত্থটাই চিনতে পারি। তার বাইরে জিজ্ঞেস করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নুটবিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে এই বিষফুলের বিষয়ে কিছু লিখতে চান। এখনও পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পাউনিয়ার হবেন তিনি। নুটবিহারী বাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না। বললেন, আমি মশাই এই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি। স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না। আপনি বরং আর কাউকে জিজ্ঞাসা করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো। কলম আছে সঙ্গে, খাতা আনেননি? পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। বললেন, আসুন, চা খান। ওরে ভরদ্বাজ, 2 কাপ। 1-এর জায়গায় 2। জগন্ময়বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন। আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময়বাবুর দিকে চোখ তুললেন। হলদে, কমলা, বেগুনি। তালহাট যাবার পথে ডান দিকে রয়েছে তো, একটা ঢিবির ওপরে। আপনি তো সবই জানেন দেখছি। বললুম তো, 4 বার ঘুরে দেখেছি। বছর 2 থেকে দেখছি ওটা। প্রথম যেদিন দেখেছি ঢিবির পাশে একটা আস্ত শুয়োর ছানা মরে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে কিছু বলেননি? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে। পবিত্রবাবু উড়িয়ে দিলেন। বলবার কি আছে মশাই? প্রকৃতির খামখেয়াল কত রকম হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরও কত হাজার রকম বিষফুল, বিষ ফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে পৃথিবীতে, কে জানে। আরে মশাই, কলকাতাতে বাস, সেখানে হাওয়াটাই বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলুম কোথায় জানি লিখছে, সেখানে ফুলের বিষ নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে মশাই। কিন্তু এখানকার লোক, এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার মশাই। কাছে না ঘেঁষলেই হলো, 5-7 হাত দূরে থাকলেই তো সেফ। সে কথা এখানে সবাই জানে। জগন্ময়বাবু চা খেয়েই উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্যে ডুবলেই ঝট করে ঠান্ডা পড়ে। সর্দি গরমির রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মনোহরি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাকা কনফার্মেশন পাওয়া গেছে। এবার উনি স্বচ্ছন্দে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে। কাঠঝুমরির নামটাও লোকের জানা উচিত। ট্যুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা? মনে তো হয় না। লেখার অভ্যাস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার ওপর থুতনিটা ভর করে আধ ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না। হাতে আরও 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবেচিন্তে লিখতে হবে। বিষফুল নামটা 2 বার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময়বাবু। বিষফুল, এই নামের লেখা লোকে না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার মধ্যে ঢিবিটার কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্ময়বাবু যে মৃত প্রাণীটা দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিও ওখানেই রয়েছে।
মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান আর ভগবানের বাপ। জগন্মাইবাবু হিসেব করতে চেষ্টা করলেন গাছটা কত দূর হবে রাস্তা থেকে। 20 হাত, 25 হাত। তার একটা অদম্য ইচ্ছে একটু এগিয়ে গিয়ে গাছটাতে আর একটু ভালো করে দেখার। 5 হাতের বেশি না গেলেই তো হলো। কিন্তু ওই ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি 7 হাত 8 হাত দূর পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছায়। জগন্ময়বাবু ঘাসের ওপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা ছেলেটি বলেনি। ফড়িং, পিঁপড়ে, মশামাছি এইসবই কি এই গাছের বিষে মরে? না ছোট জিনিস রেহাই পায়? আর বড় জিনিস? তার লেখার জন্য এগুলো জানা দরকার। আর ছেলেটিকে দেখছেন না, একবার তার বাড়ি যাবেন নাকি? একটা ইন্টারভিউ করবেন তাকে নিয়ে, যেমন অনেককে খবরের কাগজে করতে দেখেছেন। প্রশ্নটা মাথায় আসতেই মনে পড়ল তারা নেই, সব হবে ধীরে সুস্থে, ধীরে ধীরে। হাতে আরও 7 দিন সময়। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেটে, যেটা দিয়ে জগন্ময়বাবু এখন ঢুকলেন, এখনও একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম রয়েছেন। গেট থেকে সোজা রাস্তা দিয়ে কটেজের সামনেই বারান্দা শেষ হয়ে গেছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বললেন, সেগুলোকে কটেজের পেছন দিকে নিয়ে যাওয়া হয়। এদিকে দক্ষিণে যে 2টো বড় গাছ রয়েছে সেগুলি শিশু নয় নিশ্চয়ই, কিন্তু সেগুলোর নামও জগন্ময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো। গুড়িটা কালো হলেও হয়তো আরও সহজে চোখে পড়তো, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে গুড়ির পাশের চেনা গাছটা জগন্ময়বাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, বিষফুল। জগন্ময়বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উবে গেল। এ গাছ কাল ওখানে ছিল না। জগন্ময়বাবু ওই সাদা গুড়িটা থেকে হাত 10 দূরে বনোয়ারিকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোহাচ্ছিলেন। তখন আর কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুড়িটার দিকেও। এটা মনে আছে কারণ জগন্ময়বাবু তখন মনে হয়েছিল গুড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আরেকটা গাছ ওর চেনা, ইউক্যালি। ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি জানি খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক ডাকছে। ওই ফুল গাছটার হাত 10 মধ্যে। এবার 2টো ছোট্ট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে আরও এগিয়ে গেল। জগন্ময়বাবু আর অপেক্ষা না করে সজোরে 2টো তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্ময়বাবু হাঁফ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়ে গেল। ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনের রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্ময়বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল। লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্ময়বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পরপর 30টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোনো দিন ক্রিকেট খেলেননি, তাই বোধহয় অর্ধেক ঢেলা পাশ দিয়েই বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। ও ফির খাড়া হো যায়গা বাবু। ভগবান! গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। হোক গে খাড়া, বললেন জগন্ময়বাবু। কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটি যে চৌকিদার আর মালিও দেখেছে, সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্ময়বাবু।
বোঝাই যাচ্ছে দুটোই অকর্মার ঢেকি। তাকে একটু হেল্প করতে পারলো না এগিয়ে এসে। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই যে নিস্পৃহ ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে। মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন। একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্ল্যাক্স। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া এক হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বার করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন যাবার দিন পুষিয়ে দেব। আগে দেখি না ব্যাটারা কীরকম কাজ করে। কাজ অবশ্যই ভালোই করেছে দুইজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে 2 কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধা হচ্ছে কি না, এইসব জিজ্ঞাসা করা, এটা দুজনই একজনও করেনি। কাঠঝুমরির এই একটা ব্যাপারই জগন্ময়বাবুর কাছে লেস দ্যান পারফেক্ট বলে মনে হয়েছিল। এখন বুঝেছেন দোষটা খানিকটা ওর নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে কি না কি। চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞাসা করলেন জগন্ময়বাবু। চৌকিদার বলল, বাংলোয় চৌহদ্দির মধ্যে ওই গাছও আজ এই প্রথম দেখল। এ কি রাতারাতি গজিয়ে যায় নাকি? ওয়াসাই তো মালুম হতা বাবু, একটু খেয়াল রাখো তো, দেখলে আমায় বলবে। বনোয়ারি বলার আগেই জগন্ময়বাবুর চোখে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই বারান্দার পূব কোণের পেছন দিকে উঁকি মারছে এক গোছা চেনা ফুল। ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো। 15 বেশি দূরে নয়। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের ওপর। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকেই আসছে, গাছের দিকে থেকেই। তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময়বাবু আর ভাবতে পারলেন না। এখানে বসা চলবে না। এর মধ্যেই তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময়বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে পর বললেন, কিচ্ছু না, খিদে নেই। তা সত্ত্বেও বনোয়ারি নিজেও থেকেই 1 গ্লাস গরম দুধ নিয়ে এলো বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর জগন্ময়বাবু কোনো রকমে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথাও জানি মেলা বসবে, সাঁওতালের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্ময়বাবু অনুভব করলেন যে তার এখনও শীত লাগছে। আলনা থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের ওপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধহয় একটা সময় জগন্ময়বাবু বুঝলেন তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের কদিন এক ঘুমে রাত কাবার হয়েছে, আজ হলো না। চোখ খুলতে ঘরে আলো দেখে প্রথমে খটকা লাগছিল, তারপর মনে পড়ল নিজেই বনোয়ারিকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠনটা জ্বালিয়ে রাখতে। এখনও শীত। হাওয়াটা এই বাইরের দিকের জানলাটা দিয়েই আসছে বোধ হয়, কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন উনি শোবার আগে। কেউ খুলল নাকি? জগন্ময়বাবু ঘাড় তুললেন দেখবার জন্য। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার ওপরেই রাখা লণ্ঠনের আলো পড়ছে তার পাল্লায়। শুধু পাল্লায় নয়, বাইরে থেকে যে জিনিসটা উকি মারছে তার ওপরেও। সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। এ সেই একটা গাছ, একই গাছ, একই ফুল, হলদে বেগুনি কমলা। 20 ফুল। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠ নালী বেয়ে উপরের দিকে উঠে আসছে, সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারাবেন। আর হলোও তাই। কামরাটা
খালি পেয়ে জগন্ময় বারিক একটু নিশ্চিত হলেন, কারণ লোকের সান্নিধ্য এখন তার ভালো লাগছে না। কাঠঝুমরিতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম 3টি দিন গত 2 দিন কী করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে, সেই নিয়ে তিনি এই 7 ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গেই একটা চেনা লোক তার কামরার এসে উঠলেন। পান্নাহাটের পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেই দিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যে ফিরে চললেন নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এর পরের স্টেশন, মেলা বসেছে সেখানে, গিন্নির হুকুমে সওদা করতে যাচ্ছি। ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি এই 2 দিনের এত পুলড ডাউন? হ্যাঁ, এই একটু। নুটবিহারীবাবু মাথা নেড়ে একটু ফিক করে হেসে বললেন, যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্রবাবুর কথা বলছি। কেন? আরে, উনি তো আজ 10 বছর হলো বছরে 2 বার করে মুর সাহেবের বাংলোতে এসে থাকেন। ওটা একরকম ওর মনোপলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন। বড় রাইটার তো, পবিত্র ভট্টাচার্য, নাম শোনেননি? লেখেন, আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান, শখের মাস্টারি। একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর কি। আপনি গেছেন শুনে নিচে উঠবেন। ভারী আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বলে। বললেন, বুড়ো মুর বেঁচে থাকলে এ গোলমাল হতো না, বুড়িই গণ্ডগোল করেছে। বেতল স্টেশনে নুটবিহারী নেমে যাওয়ার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময়বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিংয়ের পেছনে ফুলের ঝাড়টা। একটা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা। আর তারই মধ্যে খেলা করছে নিশ্চিত মনে 3টে ছাগলছানা।